মে ২০২৬ সকাল 10:30 ঢাকার পল্লবীর মিলাদ ক্যাম্প এলাকা। রামিসা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, বয়স মাত্র ৮ বছর। পপুলার মডেল হাই স্কুলের ছোট্ট মেয়ে, যার সবচেয়ে বড় চিন্তা ছিল স্কুল ব্যাগটা গুছিয়ে নেওয়া। কিন্তু সেদিন সে স্কুলে পৌঁছায়নি। যখন রামিসার মা খুঁজতে বের হলেন, তখন তার চোখ একটা জিনিসে আটকে গেল। পাশের ফ্ল্যাটের দরজার বাইরে রামিসার একটা জুতো পড়ে আছে, শুধু একটা জুতো। সেই মুহূর্ত থেকে যা শুরু হলো তা বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। এবং আজ ৭ জুন ২০২৬-এ এই কেসের রায় আসতে চলেছে। ওয়েলকাম টু দ্য শো। আমি সঞ্জু এবং আপনি দেখছেন দ্য কেস অফ রামিসা আক্তার। রামিসার পরিবার পল্লবীর মিলাদ ক্যাম্পের একটি বাড়িতে থাকত। সাধারণ মানুষ, সাধারণ জীবন। রামিসা ছিল তাদের সংসারের আলো। প্রতিদিন স্কুলে যাওয়া, বাড়ি ফেরা, খেলাধুলা, এটাই ছিল তার পৃথিবী। এই একই বাড়িতে পাশের ফ্ল্যাটে থাকত সোহেল রানা, বয়স ৩১, আর তার স্ত্রী স্বপ্না খাতুন, বয়স ২৬। প্রতিবেশী, পরিচিত মুখ। রামিসা তাদের চিনত, এবং ঠিক এটাই ছিল বিপদ। পুলিশের চার্জশিট অনুসারে সেই সকালে স্বপ্না ইচ্ছাকৃতভাবে রামিসাকে ডেকে নিজেদের ফ্ল্যাটের ভিতরে নিয়ে যায়। একটি ছোট মেয়ে, যে কিনা প্রতিবেশীকে বিশ্বাস করে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢোকার পর দরজা বন্ধ হয়ে যায়। সোহেল রামিসাকে বাথরুমে আটকে ফেলে। সেখানে সে এমন একটি অপরাধ করে যা বলতে গেলে গলায় কথা আটকে আসে। এরপর সে প্রমাণ লুকোতে রামিসার গলা কেটে মাথা ধড় থেকে আলাদা করে দেয়। ৮ বছরের একটি শিশুর সাথে। একটু থামি, কারণ এই মুহূর্তে যে কষ্ট আমি অনুভব করছি আপনিও নিশ্চয়ই করছেন। বাইরে রামিসার মা অপেক্ষা করছেন। তারপর বাবা এলেন, প্রতিবেশীরা এলেন। দরজায় বারবার ডাকা হলো, কোনো সাড়া নেই। তখন সবাই মিলে জোর করে দরজা ভাঙল। ভিতরে ঢুকে যা দেখল তা মানুষের পক্ষে কল্পনাও করা সম্ভব নয়। বেডরুমের মেঝেতে, বিছানার নিচে রামিসার ধড়। বাথরুমে একটি বালতির ভিতরে তার মাথা। এই দৃশ্য যারা সেদিন দেখেছিলেন তারা সারা জীবন এটা ভুলতে পারবেন না। স্বপ্না তখনও সেই ঘরেই দাঁড়িয়েছিল। প্রতিবেশীরা তাকে ঘিরে ধরলে সে তৎক্ষণাৎ স্বামীকে দোষ দিতে শুরু করে। সোহেল ততক্ষণে জানালার গ্রিল কেটে পালিয়ে গেছে। কিন্তু পুলিশ তাকে সেদিনই রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্রেফতার করে। এই খবর যখন ছড়িয়ে পড়ল, পুরো বাংলাদেশ যেন থমকে গেল। রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা মিডিয়ার সামনে কাঁদতে কাঁদতে বললেন, এই দেশের বিচার ব্যবস্থার ওপর তার আর আস্থা নেই। একজন বাবা যখন এই কথা বলেন, তখন বোঝা যায় তার বুকের ভিতরটা কতটা শূন্য হয়ে গেছে। ঢাকায় রাস্তায় নামলো হাজারো মানুষ, মানববন্ধন, মিছিল, একটাই দাবি, ফাঁসি চাই। এবং এই জনরোষের মুখে সরকার একটি অভূতপূর্ব সিদ্ধান্ত নিল। মামলা দায়েরের মাত্র ৫ দিনের মধ্যে ২৪শে মে সাব ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান পূর্ণ চার্জশিট দাখিল করলেন। প্রাথমিক স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। ১ জুন ঢাকা মেট্রোপলিটন শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করল। ২ জুন একদিনেই ১৬ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হলো। ভিকটিমের বাবা, ফরেনসিক বিশেষজ্ঞ, ময়নাতদন্তকারী চিকিৎসক সবাই সাক্ষ্য দিলেন। মাত্র ৫টি শুনানিতে বিচার সম্পন্ন। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের দ্রুততা আগে দেখা যায়নি। কিন্তু এই পুরো মামলায় একটি মুহূর্ত এলো যা সবাইকে হতবাক করে দেয়। আদালতে দাঁড়িয়ে সোহেল রানা বিচারকের কাছে মুক্তি চাইল, এবং তার কারণ শুনুন। সে দাবি করল ধর্ষণ এবং হত্যা নাকি তার পরিচিত এক ব্যক্তি করেছে যার নাম ডলার, আর সে নাকি শুধু শরীরটা কেটেছিল। শুধু শরীরটা কেটেছিল। একটু ভাবুন, এই কথাটা সে নিজে বলেছে। তার আইনজীবী আবার দাবি করলেন যে সোহেল সেই সময় মাতাল ছিল, তাই ফাঁসির বদলে যাবজ্জীবন দেওয়া হোক। আর স্বপ্না আদালতে কাঁদল, নির্দোষ দাবি করল। কিন্তু রাষ্ট্রপক্ষ স্পষ্ট জানিয়ে দিল, স্বপ্না নিজেই রামিসাকে ডেকে ভিতরে নিয়ে গিয়েছিল। সে সক্রিয়ভাবে এই অপরাধে অংশ নিয়েছে। এই কান্না, এই ডলার গল্প, সবটাই বিচার বিলম্বিত করার চেষ্টা। ৪ জুন চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হল। রাষ্ট্রপক্ষ উভয় আসামির জন্য মৃত্যুদণ্ড চেয়েছে, এবং বিচারক মাসরুর সালেকিন ঘোষণা করলেন, রায় আসবে ৭ জুন ২০২৬-এ, অর্থাৎ আগামীকাল। এখন একটু থামুন। এই কেস শুধু একটি অপরাধের গল্প নয়, এটা আমাদের একটি অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করায়। কতটা নিরাপদ আমাদের শিশুরা নিজের বাড়ির পাশে? রামিসা অপরিচিত কাউকে বিশ্বাস করেনি। সে চিনত এই মানুষদের, প্রতিদিন দেখত, স্বাভাবিকভাবে কথা বলতো।
এবং সেই বিশ্বাসটাই তার জীবন নিয়ে নিল। সাইকোলজিক্যালি দেখলে যারা এই ধরনের অপরাধ করে তারা প্রায়শই সমাজের চোখে স্বাভাবিক মানুষ, প্রতিবেশী, পরিচিত মুখ। এই দ্বৈত সত্তা, বাইরে স্বাভাবিক, ভিতরে ভয়ঙ্কর, এটাই সবচেয়ে বিপজ্জনক। স্বপ্না এই অপরাধে সরাসরি অংশীদার ছিল। এটা শুধু স্বামীর অপরাধ ছিল না, একজন নারী হয়ে আরেকটি শিশুকে ফাঁদে ফেলা, এই বিষয়টি আমাদের মনে করিয়ে দেয় যে অপরাধের কোনো লিঙ্গ নেই। এই মামলায় যে একটা বিষয়ে আশার আলো দেখাচ্ছে তা হলো এর গতি। বাংলাদেশে সাধারণত বিচার বছরের পর বছর ধরে চলে, সাক্ষী উধাও হয়, প্রমাণ দুর্বল হয়, মামলা থেমে থাকে। কিন্তু রামিসার কেসে মাত্র ১৯ দিনে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো। এটা কি সম্ভব? এটা প্রমাণ করল যে হ্যাঁ, সম্ভব। যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, যদি প্রশাসন নড়ে বসে, যদি মানুষ রাস্তায় নামে, তখন এই দেশের বিচার ব্যবস্থাও দ্রুত কাজ করতে পারে। রামিসার বাবা বলেছিলেন বিচার ব্যবস্থার উপর আস্থা নেই, আগামীকালের রায় হয়তো সেই আস্থাটুকু ফিরিয়ে দিতে পারে। রামিসার গল্প একটি প্রশ্ন রেখে যায়, এই দেশের প্রতিটি শিশুর জন্য আমরা কি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারব? শুধু আইনের ভয় দিয়ে অপরাধ থামানো যায় না। যতক্ষণ না মানুষের ভিতরে নৈতিকতা থাকবে, সচেতনতা থাকবে, ততক্ষণ আরেকটি রামিসার গল্প লেখা হবে। এবং সেই গল্প আর লেখা হোক, এটা আমরা কেউ চাই না।